হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসেন। নির্ঘুম থাকার কারণে চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। সারাটা বেলা তার আক্রোশের মাঝে পড়তে হয়েছে সবাইকে। যে কাজের জন্য এসেছিল সেটা আর করা হলো না বীরের। এই প্রথমবার এমন কিছু হলো। বীরের আদেশ পাওয়ার পরই পুরো টিম নড়েচড়ে বসে। এই কাজ যত দ্রুত সম্ভব শেষ করতেই হবে। নিকো, সান্তিয়াগো এবং এনরিকো তিনজনে ভিন্নভাবে মাঠে নামে। ডিয়েগো বীরের সাথে ছিল। এনরিকো তার হ্যাকারদের কাজে লাগিয়ে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ফুটেজ ট্র্যাক করতে বসে যায়। রাস্তার ফুটেজ খুঁজতে সময় লাগে না। সেদিনের ঘটনাস্থলে কাছে একটা হাসপাতালের ফুটেজ ধরা পড়ে ইশায়া ও সাফা। একটা সাদা স্কার্ট, গোলাপি টপস পরা মেয়ের অস্থিরভাবে তার বোনকে ধরে হাসপাতালে ঢুকছে। ক্যামেরা ফুটেজ জুম করে দেখা যায় হাসপাতালের নাম মেডিন সিটি হসপিটাল। এনরিকোর সাথে সাথে সেটা নিকোকে জানিয়ে দেয়। নিকো সান্তিয়াগোকে পাঠায় মেডিন সিটি হাসপাতালের দিকে। সান্তিয়াগো সেখানে গিয়ে টাকার জোরে এক কর্মচারীকে হাত করে নেয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সে জানিয়ে দেয় যে হ্যাঁ, ওই রাতেই দুইজন মেয়ে এখানে এসেছিল। তাদের পরিবারের একজনের অ্যাক্সিডেন্ট হয়। কর্মচারী তাদের দেওয়া নামও জানায়, সাফা আহমেদ, ইশায়া রহমান। পেশেন্ট ছিল জান্নাত, আরও অনেকেই ছিল, সবার নাম বলে। এবার ইশায়ার পুরো পরিচয় পেতে আর দেরি হয় না। মেডিন সিটি হাসপাতালের রেকর্ড ঘেটে ইশায়ার ঠিকানা পায় সান্তিয়াগো। ধানমন্ডি 15 নম্বর ব্লক সি, এটাই তাদের বাসার লোকেশন। নিকো খবর পেয়ে ঠোঁট পাকিয়ে হাসে। খেলা শুরু করা যাক। নিকো প্রথমে ছুটল বীরের কাছে। দরজা ধাক্কালো বীরের রুমে। বীর দরজা খুলে তাকালো তার দিকে। চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, কিন্তু তবুও তার চোখে সেই আগুন জ্বলছে। নিকো ঠোঁট বাঁকিয়ে বলল, খুঁজে পেয়েছি। বীর কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিকো হাসলো। ওর নাম ইশায়া রহমান। বীরের দেহে একটা শিহরণ বয়ে গেল। আজ রাতের মধ্যেই মেয়েটা তার সামনে থাকবে, তার চোখের সামনে, তার আয়ত্তে। বীরের নির্দেশনা অনুযায়ী মেয়েটির বাড়ির চারপাশে গার্ড ছড়িয়ে পড়ল। মাফিয়া গার্ডরা ইশায়ার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। তারা ছদ্মবেশে অবস্থান নেয়। কেউ চায়ের দোকানে, কেউ রাস্তার ধারে পার্ক করা গাড়ির মধ্যে, কেউ সামনের শপিং মলে। প্রত্যেকেই অপেক্ষায় কখন ইশায়া বা সাফা বের হবে। একবার বের হলেই তারা নিশ্চিত এই মেয়ে আর হাতছাড়া হবে না। হঠাৎ মারাত্মক বুক ব্যথা আর জ্বরের কারণে আজ ইশায়া স্কুলে যায়নি। সাফার সাথে শপিংয়ে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। হয়তো কালকের ঘটনার জন্য ভয় পেয়ে আজ মেয়েটা জ্বরে ভুগছে। ইশায়ার কাছে এই কষ্টটা বিরক্তির হলেও হয়তো আজকে এই অসুস্থতার কারণে ও ওর পরিবারের সাথে আরও একটা দিন কাটাতে পারছে, সবার আদর উপভোগ করতে পারছে। না হলে ওর উপর যার চোখ পড়েছে সে কি ওই নজর থেকে বাঁচতে পারবে? বীর আলভেরাজ, যার নামটাই একটা আতঙ্ক, তার হাত থেকে কি বাঁচতে পারবে সাধারণ একটা মেয়ে? বীর তার সিগারেট ধরিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। আজ বেঁচে গেলে, কিন্তু কাল, তারপরের দিন, সামনে তো তোমার পড়তেই হবে বেবি গার্ল। বীর আলভেরাজ ইজ ওয়েটিং ফর ইউ। কালকে ইশায়া রহমান তার সামনে থাকবে। সে দেখতে চায় ইশায়াকে, সামনে থেকে দেখতে চায়। কি আছে এই মেয়ের মাঝে যার এক দেখাতে সে এতটা অস্থির হয়ে গেল? সে চাইলে এই মুহূর্তে তাকে নিয়ে আসতে পারে, কিন্তু এটা সে করবে না। বীর কোনো সাধারণ মাফিয়া না। সে শিকার ধরতে জানে, কিন্তু তার শিকার কখনোই তাকে চিহ্নিত করতে পারে না। এটাই তার নিয়ম। এজন্যই সে রাজবীর আলভারেজ। রাতে সাফা তার রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আকাশের চাঁদের আলো মিটমিট জ্বলছে, হালকা বাতাস বইছে, কিন্তু সাফার মন উত্তেজনায় ধুকপুক করছে। সে খুব খুশি তার এত বছরের ভালোবাসা অবশেষে পূর্ণতা পেতে চলেছে। এর মাঝে সাফার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে আদ্রিয়ান কলিং। সাফা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিয়ানের মৃদু হাসির স্বর ভেসে আসে। ঘুমাচ্ছিলে জান? সাফা হেসে বলে, না, ঘুম আসছে না, কাল আমার এঙ্গেজমেন্ট। ভাবতে কেমন যেন লাগছে বেব। আদ্রিয়ান নরম গলায় বলে, নতুন জীবনের একটা নতুন শুরু, তাই না? সাফা চুপ করে থাকে। কিছুক্ষণ পর বলে,
তুমি কি খুশি? আদ্রিয়ান মৃদু হাসে। শুধু খুশি? আমি এত খুশি যে মনে হচ্ছে পুরো পৃথিবীটা আমার হাতের মুঠোয়, কিন্তু ভয়ও পাচ্ছি। সাফা অবাক হয়ে বলে, ভয় কেন? আদ্রিয়ান গভীরভাবে বলে, জানি না কেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তুমি জানো, আমি দেখি একটা ছোট্ট শান্তিপূর্ণ সুখের জীবন, যেখানে প্রতিদিন সকালে তোমার মুখ থেকে ঘুম থেকে উঠব, একসঙ্গে ব্রেকফাস্ট করব, অফিসে যাওয়ার সময় তুমি আমার টাই ঠিক করে দেবে, অফিস থেকে ফিরে এসে তোমার হাতে রান্না খাবো, রাতে ব্যালকনিতে বসে গল্প করব, তোমাকে বুকে জড়িয়ে ঘুমাবো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার এই স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে। সাফার চোখে পানি চলে আসে। ওরও তো এই একটা ইচ্ছা, এই একটা স্বপ্ন এতটা বছর ধরে ওরা দুজনে দেখে আসছে। আদ্রিয়ান হেসে বলে, এখন এগুলো বাস্তবে পরিণত হচ্ছে। তোমার মতো মানুষ পেয়ে আমি নিজেকে লাকি মনে করি। আমি চাই না কোনো কিছু আমাদের মধ্যে আসুক। আই লাভ ইউ মেরি জান। সাফা আবেগী হয়ে পড়ে। সেও জানায় ভালোবাসার স্বীকারোক্তি। আমি প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনাই করি যেন আমাদের জীবনটা আমাদের কল্পনার মতোই সুন্দর হয়। আদ্রিয়ান গভীরভাবে বলে, তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সবসময় আগলে রাখবো। সাফা আর কিছু বলতে পারে না, শুধু লাজুকভাবে হাসে। এভাবেই চলতে থাকে ওদের প্রেম আলাপ। কাল দেখা হবে। আদ্রিয়ান ফোনের ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে বলে, কাল দেখা হবে। সাফাও নরম কণ্ঠে জবাব দেয়। ফোন কেটে যায়, কিন্তু ওদের ভালোবাসার মিষ্টি অনুভূতি বাতাসে রয়ে যায়। দুপুরে সাফা একদম ফ্রেশ মুডে পার্লারে চলে যায়। তার আজকের দিনটা একদম পারফেক্ট হতে হবে। সব কিছু সে আগে থেকে ঠিক করে রেখেছে। আদ্রিয়ান নিজেই ইশায়াকে নিয়ে যায় পার্লারে। সেখানে এসে সে সাফার সঙ্গে কিছুক্ষণ কথা বলে, একটু মজা করে, আর সবার অগোচরে সাফার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। ফিস ফিস করে বলে, ভালোবাসি। সাফা লজ্জায় মাথা নিচু করে ফেলে, ঠোঁটে মিষ্টি হাসি। এদিকে বাড়ি থেকে বের হতেই ইয়াশাকে লক্ষ্য করতে থাকে কালো পোশাকের কিছু লোক। ভিড় সোফায় বসেছিল, চোখ বন্ধ, মাথার পেছনে হাত রাখা, ধোয়ার কুণ্ডলি ঘুরছে তার সামনে। হঠাৎ দরজা ঠেলে ঢোকে এনরিকো। বস, মেয়েরা পার্লারে ঢুকেছে। ভিড় চোখ খুলল, ঠোঁটে এক পাশে বাঁকা হাসি। বের হওয়ার অপেক্ষায় থাকো, এক মুহূর্ত যেন হাতছাড়া না হয়। আজই যা করার করতে হবে। রাতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। সব কিছু যেন প্রস্তুত থাকে। সান্তিয়াগো রিকোর মাথা ঝাঁকিয়ে বেরিয়ে যায়। ফোনে দ্রুত কিছু নির্দেশ দেয়। ঈশা আর সাফা পুরোপুরি রেডি। সাফার কিছু ফটোশ্যুট করছে পার্লারের মহিলারা তাদের পেজের জন্য। সন্ধ্যা হয়ে আসছে, 8টার আগে তাদের পৌঁছতে হবে। সাফা আজ ডিপ অরেঞ্জ কালারের লেহেঙ্গা পরেছে, যার উপর সোনালি জরির কাজ করা। তার ওড়না গাঢ় সোনালি, যার এক পাশে কাঁধে রাখা, আরেক পাশ কোমরে সেট করা। হাত ভর্তি লাল চুড়ি, কানে ঝুমকা, গলায় সোনার হার। চুল খোলা, সামনের কিছু চুল কপালে এলোমেলো ভাবে পড়েছে। চোখে ডিপ কাজল আর হালকা ব্রাউন আইশ্যাডো, ঠোঁটে রেড ম্যাট লিপস্টিক। সাফার সাজ কমপ্লিট। ঈশায়া সচরাচর না সাজলেও ভাইয়ের বিয়েতে কোনো কমতি রাখিনি। ঈশায়া পরেছে বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা, যার উপর সিলভার এমব্রয়ডারি করা। তার ওড়না একদম হালকা নেটের, যাতে সাদা পুঁতি কাজ। চুল ছেড়ে দিয়েছে, সামনের দিকে হালকা কার্ল দিয়ে এক পাশে সেট করা। কানে ছোট্ট টপস, সাথে সিলভার চুড়ি, আর নাকে একটা ছোট্ট নোজরিং। তার ঠোঁটে পিঙ্ক রঙের লিপস্টিক, চোখে হালকা গোলাপি আইশ্যাডো, আর তার চিরচেনা কাজল কালো চোখ যেন আজ আরও গভীর আর মোহময়ী লাগছে। সাফা ড্রাইভারকে ফোন দেয় নিচে আসার জন্য। ড্রাইভারের সাথে কথা শেষ ওরা নেমে আসে। এসে দেখে গাড়ি এসে গেছে। গাড়ি এখানেই পার্ক করা ছিল। ড্রাইভার কাকা চা খাচ্ছিল পাশের দোকানে। ওরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে, এমনিতেই অনেক লেট হয়ে গেছে তাদের। ঢাকার রাস্তার শহর, রাতের আলো ঝলমলের শহর, কিন্তু হঠাৎ করেই এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ইয়াশাদের গাড়ি চলতে থাকে। কিছু দূরে এগিয়ে যেতেই হঠাৎই চারপাশে কালো রঙের কিছু গাড়ি ছায়ার মতো ঘিরে ধরে তাদের। একটা
দুইটা নয়, প্রায় 30টা কালো এসআইভি যেন শিকারের জন্য অপেক্ষামান হিংস্র জানোয়ারের মতো চারপাশে ঘুরতে থাকে। সড়কের বাতিগুলো হঠাৎ করেই কেন যেন ম্লান মনে হতে থাকে। ইঞ্জিনের গর্জন, টায়ারের ঘর্ষণ, চারপাশে হেডলাইটের আলো সবকিছু একটা ভয়ঙ্কর আবহ তৈরি করে। ড্রাইভার হালকা ব্রেক কষে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। ঠিক তখনই ঠাস 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 টায়ারের সরাসরি গুলি চালানো শুরু হলো। গাড়ি ঝাঁকুনি খেয়ে থেমে যায়। ঈশা আতঙ্কে সাফার হাত শক্ত করে ধরল। আপু, কি হচ্ছে এগুলো? সাফা ঈশার হাত চেপে ধরে শক্ত করে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও নিজেই ভয়ে। ঈশা একবার বাইরে তাকায়, তখনই দেখে কালকের মতো ঠিক একই পোশাকের অনেকগুলো লোক। ঈশা সাফাকে বলে, আপু, ওরা কালকের ওই গ্যাংস্টার। সাফার সুরেরও কেঁপে উঠল। কালকের টিভি নিউজের ঘটনা মনে পড়ে যায়। ঢাকার বিভিন্ন স্থানে এক অজানা বিদেশি গ্যাংস্টারের উপস্থিতি দেখা গেল। এই নিয়ে তোলপাড় চলছে সব জায়গায়। গাড়ির চারপাশে কালো পোশাক পরা প্রায় 100 জন গার্ড ঘিরে ফেলেছে। কিছু মহিলা গার্ডও আছে যারা ওদের দিকে এগিয়ে আসছে। ঈশার বুক ধড়ফড় করে উঠল। তার এটাই মনে হচ্ছে কালকে সাফার করা কাজের জন্য ওরা সাফাকে মারতে আসছে। ঠিক তখনই সামনের গাড়ির দরজা খুলে গেল। ধীর পায়ে একটি কালো ছায়া বেরিয়ে এলো। রাজবীর আলভারেজ। তার কালো শার্টের বোতাম খোলা, গাঢ় ঠোঁটে ভয়ঙ্কর দৃষ্টি, ঠোঁটে এক বাঁকা তাচ্ছিল্যের হাসি। সে ধীর পায়ে এগিয়ে এলো, যেন শিকারী তার শিকারের সামনে দাঁড়িয়ে আছে। তার পেছনে নিকো, ডিয়েগো, সান্তিয়াগো, এনরিকো, আরও কিছু লোক চারপাশে দাঁড়িয়ে আছে। ড্রাইভার সাহস করে সামনে দাঁড়িয়ে গেল। আপনারা কি চান? কে আপনারা? আমাদের পথ কেন আটকেছেন? রাজবীর এক পলক তাকালো। তার চোখ যেন এক জ্বলন্ত অগ্নি। সে কোমরে গোজা পিস্তল তুলে তারপর ঠাস, একটা মাত্র গুলি। ড্রাইভারের মাথায় গুলি লাগতেই সে ধপ করে মাটিতে পড়ে গেল। না! ঈশা আতঙ্কে চিৎকার করে ওঠে। তার সমস্ত শরীর কাঁপছে। বীর তাকায় ওই চোখের দিকে। এই মেয়ের জন্য 2টা দিন সে ছটফট করেছে। চাইলে সে তখনই ওকে নিয়ে যেতে পারত, কিন্তু ও বুঝতে চেয়েছিল ওর সাথে হচ্ছেটা কি। আর বোঝার পরেই সে ঠিক করে নিয়েছে এই মেয়েকে সে মেক্সিকো নিয়ে যাবে, তার রাজ্যে। ঈশার নিষ্পাপ চোখ এখন কান্নায় ভরা। রাজবীর তার দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। নিকো এগিয়ে এসে সাফার চুলের মুঠি টেনে ধরল। ছাড়ুন, না হলে এক্ষুনি পুলিশ ডাকবো, কাপা কাপা গলায় বলে সাফা। অসভ্য জানোয়ার লোক! এত ভয় পাওয়ার পরও সাফার গলায় তেজ কমল না। নিকোর ঠোঁট বাঁকা হলো। পুলিশ! ঠাস একটা জোরে থাপ্পড় পড়ে সাফার গালে। সাফার ঠোঁট কেটে যায়, রক্ত গড়িয়ে পড়ে। তুই জানিস আমরা কে? কার সামনে গলা উঁচু করে কথা বলছিস? সাফার রক্ত দেখে ঈশা আর সহ্য করতে পারল না। সে এক দৌড়ে গিয়ে সাফাকে ধরে ফেলল। ঠিক তখনই রিকো ঈশার উপর হাত তুলতে চাইল। 1 ইঞ্চি নড়বে না, বীরের গম্ভীর গলার স্বর। None touch her. However dare to touch her will be dead in a second. রাজবীরের কণ্ঠস্বর শীতল, তবু তাতে ছিল এক ধরনের কঠোরতা। রিকো হিমশিম খেয়ে সরে গেল। ঈশা তখনও কাঁপছে। তারপর রাজবীর ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখে এক ধরনের আগুন। এক ঝটকায় তার হাত ঈশার কবজি জড়িয়ে ধরল। ছাড়ুন আমাকে! ঈশা ছটফট করতে লাগলো। রাজবীর হাতের চাপ বাড়িয়ে দিল। তুমি পালাতে পারবে না। ঈশা আরও জোরে ছুটতে চাইল, কিন্তু রাজবীর শক্ত করে টেনে নিল তাকে। তার হাতের চাপ এতটাই বেশি যে ঈশার ব্যথায় কেঁপে উঠল। রাজবীর ধীরে ধীরে মুখ নামিয়ে এনে তার খুব কাছে থেকে ফিসফিস করে বলে, ওয়েলকাম টু হেল। তারপর এক নিমিষেই সে ঈশার ঘাড়ে চাপ দিল। ঈশার শরীর ঢলে পড়ল। ইস্যু! সাফা চিৎকার করে উঠল, কিন্তু নিকো এক ধাক্কায় তাকে গাড়ির ভেতর ঢুকিয়ে দেয়। রাজবীর তখন এক হাতে ঈশার নিথর শরীর কোলে তুলে নিল। সে শুধু দেখছে ঈশাকে, তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। তুমি আর কারো হতে পারবে না। সব কালো গাড়ি ফুল স্পিডে ঢাকার ব্যস্ত সড়ক ছেড়ে অন্ধকারে হারিয়ে গেল। আজ থেকে ঈশার জীবন রাজবীরের হাতে বন্দী হয়ে গেল। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু এখনো কোনো খোঁজ নেই।
ঈশার মা সাইমা রহমান ছটফট করছে।